নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই জোডিয়াকের বিশেষ আড্ডায়। এই আড্ডায় এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন তিনি আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী। তিনি আর কেউ না, তিনি শ্রদ্ধেয় শ্রী সতীনাথ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে। দাদাকে অনেক প্রণাম জানাই। দাদার ব্যস্ততম মুহূর্ত থেকে কিছু মুহূর্ত আমাদের জন্য আজ স্টুডিওর জন্য, যিনি মঞ্চ, বেতার, চলচ্চিত্র অভিনয় অসাধারণ সব কাজ করেছেন, ভয়েস ওভার দিয়েছেন। তিনি খুব সুন্দর ছবি আঁকেন। এরকম একজন মানুষ, ভার্সেটাইল, মানে পরিপূর্ণ শিল্পী বলতে যা বোঝায়, আমাদের সতীনাথদা হচ্ছেন সেই রকম একজন মানুষ। তাকে আজকে আমাদের এই জোডিয়াকে পেয়েছি। আপনার দাদা কেমন লাগছে? আপনি তো প্রচুর বড় বড় চ্যানেলে অনুষ্ঠান করেন, আজকে আমাদের জোডিয়াকে, আমাদের এই ছোট্ট চ্যানেলে এসে আপনার কেমন লাগছে? না, এটা নতুন কোনো জায়গায় গেলেই একটা নতুনত্বের স্বাদ তো থাকেই। আর ইনফ্যাক্ট এখন সময়টা এমনই হয়েছে যে নানা দিক থেকে নানাভাবে আমরা বিনোদনের অজস্র উপকরণ পাচ্ছি। সেখানে টেলিভিশনের মানে টিভির মাধ্যমে অসংখ্য চ্যানেল এসে বহু শিল্পীকে তাদের কাজের একটা বড় ক্ষেত্র করে দিয়েছে। কাজেই সেরকম জায়গায় কেমন কাজ হচ্ছে এটা জানারও একটা কৌতূহল থাকে, তো ভালোই লাগছে। মানে আপনাদের মতো মানুষজন আমাদের এখানে এসেছেন, এটাতে আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটু ছোটবেলা থেকে শুরু করি। স্কুল থেকে আপনাদের ওই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল। তখন ওখানে আমি একটা জায়গায় পড়েছিলাম যে প্রথম টিভির যে ঘর, সে কাচের ঘরে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বসিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা ঘটনাচক্রে আর কি। তখন তো টেলিভিশন ব্যাপারটা কি আমাদের কোনো ধারণাই ছিল না। আর বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে ওই ওই সেই আমাদের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল। দরজার সামনে দাঁড়ালাম, দরজা খুলে গেল, কলের জলে মানে ট্যাপে হাত পাতলাম, জল এসে গেল, ঘরে ঢুকলাম, আলো জ্বলে গেল, সবটাই মেকানাইজড আর কি। মানে এরকম দিন আসতে চলেছে তার একটা ইঙ্গিত। তো সেরকমই আমাদের একটা বড় কাঁচের ঘরের ভেতরে একটা স্ক্রিনে কিছু নেই, একটা চেয়ার খালি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ক্যামেরা ওই চেয়ারটাকে ধরে আছে। এখন এইভাবে বলছি, তখন কিছু বুঝতেই পারছি না কেনই বা একটা ওরকম বাক্সর মতন ছোট স্ক্রিন, কেনই বা তার মধ্যে একটা চেয়ার। তো আমাদের বাইরে থেকে বোঝানো হচ্ছিল যে আগামী দিনে এরকম একটা ব্যাপার হবে যে স্টুডিওতে যেমন রেডিওর রেকর্ডিং হয়, সেটা ব্রডকাস্ট হয়, বাড়িতে বসে শুনতে পায়। এরকম একটা দিন আসবে যখন ছবি মানুষের বাড়িতে পৌঁছে যাবে। তো আমরা ভাবছি ছবি পৌঁছবে, কী আছে, পোস্টে কেউ ছবি পাঠিয়ে দেবে, চলে যাবে। হচ্ছে না, এটা একেবারে ঠিক রেডিওর মতোই, কোনো তার ফার থাকবে না, একটা অ্যান্টেনার সহযোগে এটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। এবং এই যে চেয়ারটায় বসে যে শিল্পী যা করবেন সেইটাই হয়ে যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজন কেউ এসো, ব্যাপারটা ভালো করে বোঝাবো। এবারে একটু আগ্রহী হয়ে সবাই এগিয়ে গেছে। ঘটনাচক্রে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওই কাঁচের দেয়ালটার ওইখানটাই ছিল দরজা। মানে ওই ধাক্কাধাক্কিতে কে আমায় ঠেলেছে বলতে পারবো না, কিন্তু ঢুকে গেলাম কেমন করে। কিন্তু ঢুকে গিয়ে সে যে বসলাম, মারাত্মক যে ব্যাপারটা, তো প্রচণ্ড আলো। এখন তো আলোর অনেক উন্নতি হয়েছে, অনেক সফট লাইটে কাজ হয়। তো তখন সেই তীব্র আলোর মধ্যে ঢুকে বুঝতে পারছি জায়গাটা এসি, কিন্তু এত গরম লাগছে। আর অত আলো কেন, পুরো চোখ বুজিয়ে দিয়েছি। তখন যদি তুমি একটা কিছু বলো, আমি কি বলবো, তখন গরমে গা জ্বলে যাচ্ছে, তারপরে চোখে অন্ধকার দেখছি, আরে এত আলো চোখে ঝলসে যাচ্ছে। তো একটা রবীন্দ্রনাথের কোনো কবিতা বোধহয় টেক্সট থেকেই মনে ছিল, কলাইন বলে দিয়েছিলাম। এখন মনে হয় যে তাহলে ওইটাই কি ছিল আমার টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ। তবে এটার একটা রিপিটেশন হয়েছিল যখন আমি টিভিতে সংবাদ পাঠের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, রাদার অডিশন। তখন এরকম হয়েছিল যে যেখানে বসে আছি সেখানে বেশ গরম, একটা পেডেস্টাল চলছে বটে, তবে অত হাওয়া নেই, অনেকে বসে, প্রচুর লোকজন। তারপর আমাদের এক এক করে নাম ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমার নাম ডাকলো তখন গেলাম ওই পুরনো রাধা ফিল্ম স্টুডিও, যেটা টালিগঞ্জের গলফ ক্লাবের ঠিক উল্টো দিকে, ওইখান দিয়ে লম্বা রোদ্দুর চচ্চর করতে দুপুরবেলা সেই করিডোর ধরে গেলাম, মাথাটা খালি। তারপরে গিয়ে একটা বড় কাঁচের দরজা, ভেতরে ঢুকলাম, বেশ ঠান্ডা, এই এত গরম থেকে ঝপ করে একটা ঠান্ডা। তারপরে আরেকটু ভেতরে গিয়ে আরেকটা দরজা, সেই দরজাটা যখন খুললো, ঠান্ডা মনে হলো একেবারে যেন কাঁপিয়ে দিল, প্রচণ্ড চিল্ড, একদম ঠান্ডা জায়গা বলে। ঠিক ওই রকম দেখলাম যে একটা টেবিল, তাতে আলো, সামনে একটা চেয়ার। তো বলা হলো যে ওইখানে গিয়ে আপনি বসুন। এইবার যে আমি ওইখানটা গিয়ে বসলাম, মনে হলো যে একদম ট্রেনের সেই আগেকার দিনে কয়লার ইঞ্জিন ছিল না, বয়লারে কয়লার ঢালা হতো, সে বয়লারের সামনে যেরকম আগুনের মতন হতে পারে, ঠিক সেইটা। মানে ওইখানে আবার প্রচণ্ড আলো। তো এই ঠান্ডা গরম, গরম ঠান্ডা, একটা কিরম না পাজল হয়ে গেছি। তারপরে গিয়ে ওখানে বসলাম, সে মানে গা হাত পা পুড়ে যাচ্ছে প্রায়। ইনফ্যাক্ট আমরা অনেক দিন যখন নিউজ বলেছি তখনও
শেষের দিকে হয়তো একটু সফট লাইট আমরা পেয়েছিলাম। যখন আমরা নিউজ পড়া শুরু করেছিলাম তখন ওইরকম গরমের দিনে মানে মারাত্মক কষ্ট হতো। পড়ছি নিউজ টপ টপ করে এখান দিয়ে ঘাম গড়িয়ে টপ টপ করে পড়ছে, এরকম হতো আর কি। তারপরে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে। একদম তাই। এতক্ষণ যে কথাটা শুনছিলেন যে ওই যে ওনার ছোটবেলায়, ওটাই বোধহয় আপনার ডেস্টিনি ছিল যে ভবিষ্যতে বড় হয়ে আপনি এই টিভি বা সংবাদ এগুলো সংবাদ পাঠক হিসেবে অসম্ভব জনপ্রিয়তার এখন কথা বলাতে তো বুঝতেই পারলেন অত্যন্ত সুবক্তা আমাদের সঙ্গে ছিলেন। এবং আমরা ওনার কাছে কিছু শুনবো, তারপরে আবার কথায় যাব। অ্যাকচুয়ালি ওইটা সূচনা আমি ঠিক বলতে পারি না, কেননা এটা কিন্তু আমার খুব, আমি অকপটে স্বীকার করি, আমার না সেই অর্থে কোনো সাংস্কৃতিক জগতের ছোটোবেলা নেই। মানে ছোটোবেলায় আমি কিছুই পারতাম না, ওইটা আমার ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে এবং কিছু বলতে বলা হয়েছিল বলে কী যে বলেছি আমার নিজের এখন মনে নেই, এবং চোখ বুঝে ওই বলাটার কোনো মানেই হয় না। তবু ওটা কিছু হয়েছিল আর কি। কিন্তু ওটা বাদ দিলে আমি ছোটোবেলা কেন অনেকটা বড়োবেলা পর্যন্ত কিছু করতে যে পারবো আদৌ সে ব্যাপারে আমার নিজেরই কোনো ধারণা ছিল না। এই মানে কি বলবো, আবৃত্তি, অভিনয় এইসব একেবারেই নয়। পরশুদিন আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, অনেক বছর পর, মানে কলেজ ছাড়ার পরেই প্রথম দেখা হলো। তো ওর সঙ্গে দেখা হওয়া মাত্রই আমার মনে পড়লো যেটা স্ট্রাইক করলো, ও আমরা একটা নাটক করতাম তখন, মানে আমরা ছিলাম সঙ্গে, কিন্তু আমি বসে দেখতাম ডিয়ার স্যার, আমি বসে ওরা অ্যাক্টিং করছে দেখতাম। তো ওই ছেলেটি একটা মজার রোল করতো এবং খুব ভালো করতো, কিন্তু সে পরবর্তীকালে এলাহাবাদ ব্যাংকের সিনিয়র ম্যানেজার হয়েছে, তার সঙ্গে অভিনয়ের কোনো যোগসূত্রই নেই। হ্যাঁ, আর ওই রকম মানে ম্যানেজারিয়াল র্যাঙ্কে থাকলে আরও বেশি। তো ওকে দেখে কিন্তু কথা বলে আমি যে আমার কিন্তু এখনও না ভবেশ মালিটা মনে গাঁথা হয়ে আছে, বলে ও তো সেইটা। আবার আরেকটি ছেলে ও তাকে পরিচয় করে দিচ্ছে। ইনফ্যাক্ট আমি এটা বলি, আমার ছোটোবেলা থেকে আঁকতে ভালো লাগতো, মানে ভাবতাম যে বড় হয়ে আর কিছু না হয়ে আর্টিস্ট হয়তো হব। তো আমার কিরম ধারণা সেটা হয়তো হয়নি, কিন্তু ওই ক্যানভাসের গায়ে তুলি বুলিয়ে আঁকা, তাতে করে কোনো ছবি তৈরি করা, সেটা না হয়ে অভিনয়টাও এক ধরনের তো ছবি আঁকাই, মানে আমি যা নই সেটা করা, সেই একটা মানে ব্যক্তিকেন্দ্রিক ছবি আঁকাই হলো আর কি, যেটাতে স্কেচ করতে হয় না, রং তুলি চাপাতে হয় না, ক্যানভাস লাগে না, ইজেল লাগে না, প্যালেট লাগে না, সবটাই ভেতর থেকে নিজেকে করতে হয়। হ্যাঁ, একটু মেকআপ, একটু পোশাক আশাকের সাহায্য নিতে হয়। আপনি একদম ছবির মতো করে একটা সুন্দর, যখন আপনি গল্প বলেন, যখন প্রতিলিপি অ্যাপ বা এখন যে সমস্ত অ্যাপ রয়েছে, আমরা যখন চোখ বন্ধ করে সেই গল্পটা শুনি, ইনফ্যাক্ট যখন রেডিওতেও শুনতাম তখনও সেই গল্পটা আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলতেন কিন্তু আপনি। সেটা কেন বলি, প্রথমত মানে আই এম গ্রেটফুল টু গড যে আমাকে একটা এমন গলা তিনি দিয়েছেন, এই গলাটা তো কোথাও থেকে পাওয়া নয়, যে সেটা মানুষের শুনলেই ভালো লাগে। এটা একটা বিরাট বড় প্রাপ্তি, কারণ মানুষের ভালো লাগা বা ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে একটু মানুষের ভালোবাসা বা ভালো লাগা পাওয়া যায়। সেখানে আমি এরকম একাধিকবার শুনেছি এবং যতবার শুনেছি আমি খুব কৃতজ্ঞ হয়েছি। মানে আমরা সবাই কৃতজ্ঞ টু দ্য অলমাইটি, তার জন্যই সব কিছু, যে ভাগ্যিস আমাকে এরকম একটা কণ্ঠ দিয়েছেন। তাই সেটা বললেই লোকের ভালো লাগে, এবং যেটাই পড়ি যেটাই শুনি এমনও হয়েছে অনেকের যে যেমন খুব মন খারাপ, মানে দিনটা খুব বাজে যাচ্ছে, হঠাৎ আপনার একটা কিছু শুনলাম, মানে গলাটা শুনে ম্যাজিকের মতো করে মনটা ভালো হয়ে গেল, শরীর খারাপ ঠিক হয়ে গেল। আপনি যে অলক্ষ্যে কত মানুষের চিকিৎসাও করছেন আপনি জানেন না, কী বলছেন। আমেরিকায় গিয়ে একটি ছেলে একবার খুব মানে অদ্ভুত কথা বলেছিল যে দাদা, আমি যে আজকে ইঞ্জিনিয়ার হয়েছি, এদেশে এসে করে খাচ্ছি, এর পেছনে আপনার অবদান। মানে কী বলছেন আপনি, আমি চিনি না আপনাকে, এই প্রথম আলাপ বলবো না কেন বলছি। বাড়িতে বুঝতেই পারছেন, বাবা উচ্চাকাঙ্ক্ষী ছিল, ছেলে এই হবে, ছেলে ওই হবে, হ্যাঁ, অল কাইন্ডস অফ সাপোর্ট পেতাম। কিন্তু ওই যে সবসময় পড়া নিয়ে টিকটিক করা, এই ফাঁকি দিবি না, পড়তে বউ, সেই কর তাই কর, ঠিক আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো ছেলেই ছিলাম, কিন্তু সারাক্ষণ পড়া পড়া পড়া, এটা কীরকম বিরক্তিকর ব্যাপার লাগতো। যখন একটা ফ্যাটিক লাগছে, ধর আর পড়বো না, ভাল লাগছে না, এই যে ভাল লাগছে না মনে নিয়ে অন মেনি ওকেশন এরকম হয়েছে যে ওই নিউজটা দেখবো বলে খুললাম, আপনি নিউজ বলছেন, আপনি ভাবতে পারবেন না ম্যাজিকের মতন আমার এই যে একটা বোর্ডরুম, এই যে একটা ফ্যাটিক, একটা এক্সস্টেড ব্যাপার, এইটা কোথায় মিলিয়ে গেল আপনার কথা শুনতে শুনতে, আপনার বলা শুনতে শুনতে। খবরটা শেষ হলো,
আই এম রিজুভিনেটেড, একদম নতুন উদ্যম নিয়ে আবার চলে গেলাম করতে মানে করতে। আপনার কথাতে চার্জড হয়ে গেছে। সেইটা হ্যাঁ, মানে এটা ধরুন আমি তো জানতাম, উনি যদি না বলতেন জানতামও না, বাট হি হ্যাড বিন সো নাইস অ্যান্ড সো কাইন্ড, বলছেন যে আমি আজকে ইঞ্জিনিয়ার হয়ে এখানে এসে করছি, তার পেছনে আপনার অবদান এইভাবে। তো এটা শুনেও মনে হয় দেখুন মানুষের অনেক কিছুই জীবনে স্বপ্ন থাকে, আশা থাকে, হয়তো সবটা প্রাপ্তি হয় না, কিন্তু এগুলো তো একটা অযাচিত প্রাপ্তি, মানে ভাবাই যায় না এরকম। এবং তার পেছনে খুব সত্যি কথা যে এখানে একটা খুব বড় ভূমিকা আছে কণ্ঠস্বরের। আর সেটা আছে বলেই আমারও মনে হয় যে যখনই যেটা পড়ব, একটা এমন ছবি তৈরি করব মানুষ যেন প্রায় সিনেমার মতো সেটাকে দেখতে পায়। একদম। আমরা যখন এই যে দুর্গাপুজোর কার্নিভাল শুনি, কিংবা 15ই আগস্ট, ভেরি রিসেন্ট 15ই আগস্ট আপনারই কণ্ঠস্বর আমরা শুনছিলাম। সত্যি কথা 26শে বলতে জানুয়ারি 26শে ওরে জানুয়ারি, রোডে হ্যাঁ। হয় এটা। মানে আমি যেহেতু 15ই আগস্টের সদ্য শুনলাম, মানে আপনি যখন কবিতা বলছেন, আপনি যখন দেশের কথা বলছেন, আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না, শুধু ভয়েসটা আর ছবি যাচ্ছে, একদম গায়ে কাটা দিচ্ছে। তখন তখন আমাদের মধ্যেও সেই দেশাত্মবোধটা। হ্যাঁ, আমার ওইটাই উদ্দেশ্য থাকে যে আমি আমার কথাই বলি, এই জীবনে তো এমন কোনো সুযোগ আমি পেলাম না যে দেশের জন্য কিছু করতে পারি। যা করেছি নিজের জন্য, ম্যাক্সিমাম পরিবারের জন্য, কি আশপাশের বন্ধুবান্ধব সবাই মিলে আমাদের যে ক্ষুদ্র পরিসর। কিন্তু প্রত্যেকেরই হয়তো একটা স্বপ্ন থাকে যে এমন কিছু একটা করব যেটা আমার দেশের জন্য একটা বড় কন্ট্রিবিউশন হতো। সেই সুযোগ পাইনি, কিন্তু মনে হয় ঈশ্বর সেটাও করে দিয়েছেন। এই যে দেশের গৌরবগাথা মানুষের কাছে তুলে ধরা, তাকে একটু অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত করা। তো সেইটা আমি বলার সময় ওইটাই ভাবি যে এই যে স্ক্রিপ্টটা আমি হাতে নিয়ে এখন বলছি, এটার মধ্যে দিয়ে আমি তো পারি অনেক মানুষের মধ্যে যে আমাদের দেশের এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করা স্বাধীনতা, তাদের কি অবদান ছিল। এই যে আমরা কথায় কথা বলি জীবন মৃত্যু পায়ের বৃত্ত করেছিলেন, কথাটা বলতে খুব সোজা, জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চারটে শব্দ, কিন্তু কোন মনের জোর থাকলে কতখানি কি বলবো, মানে নিজেকে একেবারে দেশমাতৃকার প্রায় উৎসর্গ করে দিল, তবে একজন মানুষ জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পিছপা হয় না। সেই যে অনুপ্রেরণা, তারা সেই সময় উজ্জীবিত হয়েছিলেন, যারা তাদের উজ্জীবিত করেছিলেন, এবং তাদের বাড়ির ফ্যামিলির লোকজনরাও সবাই সবাই মিলেই তাদের এগিয়ে দিয়েছিলেন। সত্যি এটা তো আমরা দেখিনি ধরুন, কিন্তু আপনার কথা শুনে আমাদের সেই বোধটা, আমাদের অন্তরের সেই তাদের প্রতি শ্রদ্ধাটা জেগে ওঠে। এটার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আপনার কণ্ঠস্বরের কাছে। মানে আমি, আমার পরবর্তী প্রজন্ম বোধহয় আপনার কণ্ঠস্বরের ফ্যান হয়ে থাকবে। ঘটনাচক্রে আমি 98 সালে প্রথম ওই 26শে জানুয়ারির অনুষ্ঠানটা করেছিলাম। এই বছরে সেটা 25 বছর হলো। এটা একটা সত্যি প্রাপ্তি যে হ্যাঁ 25 নিশ্চয়ই, বছর একটা ধরে কাজ আপনি, 25 বছর হ্যাঁ, ধরে 25 করে বছর যাচ্ছি। ধরে করে যাচ্ছেন। আমি জানি না, মুর্শিদাবাদে একটা ওই কাঠগোলা বাগানে একটা শো হয়, এই সেটাতেও আমার মনে হয় আপনার কণ্ঠস্বর ডাবিং এ আপনি করেছেন বোধহয়, কারণ ওই সেটা পলাশী হ্যাঁ যুদ্ধের, হতে পারে, হ্যাঁ পলাশী যুদ্ধের ওপর ওটা আমি একবার শুনেছিলাম, ওটা শোনবার আমার সৌভাগ্য হয়েছিল। সেক্ষেত্রেও তাই, মানে অন্য কারোর কণ্ঠস্বর আমরা শুনে বলতে পারি না যে এটা অচট করে শুনে যে এটা এর কণ্ঠস্বর, কিন্তু আপনার কণ্ঠস্বর শুনে আপামর জনগণ বলে দেবে এটা সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর। একটু আমরা শুনি আপনার থেকে কিছু। একটা একেবারে অন্যরকম কবিতা শোনাই, যেটা ভীষণ রকম জীবনের সঙ্গে জড়িয়ে আছে, আর ওই একটা চমৎকার ছবিও এর মধ্যে আছে, যদিও খুব ছোট্ট কবিতা। আপনি যেটা বলবেন সেটাই একটা ছবি আমাদের মনের মধ্যে ফুটে উঠবে। এই কবিতাটার নাম দুই নারী, এটা লিখেছেন অশোক রায়চৌধুরী। অশোকদা খুবই সিনিয়র আমাদের কবিদের মধ্যে। কি সুন্দর লিখছে দেখুন। মন্দিরের গর্ভগৃহে এক দিগম্বরী, সোনার মুকুট পরে রূপোর খড়গ ধরে দাঁড়িয়ে আছেন, জিভ বার করে এক পরম দুর্গতি নাশিনী। সামনে পেতলের থালায় অজস্র পয়সা কড়ি, দামি ফলমূল, শক্তিবর্ধক, আরো আরো অনেক খাদ্য সম্ভার। নীরব কটাক্ষে প্রণামীর পয়সা চাইছেন। মন্দিরের বাইরে এক দিগম্বরী, উলুঝুলু অবিন্যস্ত চুল, জীর্ণ শীর্ণ সারা দেহে হাড়ের বিজ্ঞাপন, পরিত্যক্ত শালপাতা চেটে খাচ্ছে জিভ বার করে এক চরম দুর্গতি ধারিণী। সরব কটাক্ষে খাবার পয়সা চাইছে। আমি পকেটে হাত দিয়ে একবার ভেতরে তাকাই,
একবার বাইরে চেয়ে দেখি আকণ্ঠ বিস্ময়ে দুই বিপরীত মেরুবাসিনী। পকেটে আমার একটি মাত্র মুদ্রা, একটি মাত্র একটি। অসাধারণ একটা মিনিংফুল, এবং আপনি যেভাবে পড়লেন, হয়তো এমনি আমরা এই লেখাটা দেখলে এতটা আমাদের মন ছুঁয়ে যেত না, যেটা আপনার বলার মধ্যে দিয়ে আমাদের সকলের মন একেবারে এই কম্পারিজনটা এত ভয়ঙ্কর, সত্যি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালে আমরা তো প্রণামীর থালাতেই পয়সা দিয়ে ঠাকুরকেই পুজো করি, সেই সময় কেউ যদি এসে ভিক্ষে চায় বরং বিরক্ত হই একটু আমরা। তো তিনিও দিগম্বরী, ইনিও দিগম্বরী, তাঁরও প্রণামীর থালা রয়েছে, ইনিও হাত পেতে কিছু চাইছেন। এই দুটোকে অদ্ভুতভাবে ধরে মিলিয়ে দিয়েছেন। এবং ওই হোয়াট টু ডু, এই একটা যাকে বলা যায় ইংরেজিতে বলে না হর্নস অফ ডিলেমা। আমি কি করব এই মুহূর্তে, পকেটে আমার একটাই মুদ্রা, আমি ওদিকে দেবো না এদিকে দেব, আমার কনসায়েন্স কি বলছে। সেই আপনারা তো শুনলেন, চমৎকার একটি কবিতা তিনি আমাদের শোনালেন। এবারে যে কথাটা ওনার কাছে জিজ্ঞাসা করব, যে আপনি তো প্রখ্যাত সঞ্চালক মান্নাদের, প্রখ্যাত শিল্পী মান্নাদের সাথে প্রচুর আপনি অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন, সেটাও পরম সৌভাগ্য। বিশেষ কোনো মুহূর্ত সঞ্চালনা করতে গিয়ে? আসলে ওনার পাশে যে বসতে সুযোগ পেয়েছি, এটাই তো আমার মনে হয় যে বহু জন্মের স্বীকৃতি। তা না হলে দেখুন, হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদে আমাদের কাছে ঈশ্বরের চেয়ে 1 মিলিমিটার কম নয়, ওইখানেই তারা পাশাপাশি বসে আছেন। সেই মানুষদের পাশে বসতে পাওয়ার সুযোগ, মানে আমি একটা বা দুটো হয়তো হেমন্ত মুখোপাধ্যায় মঞ্চে, আমিও আছি মঞ্চে, এরকম ঘটেছিল। সে তো অনেক আগে, উনি মারাও গেছেন 80-র দশকে। তখন আমি সবে এই জগতে একটু হয়তো মানে এসেছি বা ওই রকমই ভাবছি আসবো। কিন্তু মান্নাদের জীবনের শেষের দিকে বেশ কিছু বছর অনেকগুলো প্রোগ্রামে সত্যি তার পাশে বসে, আর এরকম কথা শোনারও সৌভাগ্য হয়েছে। 4-5টা গান গাওয়ার পরে একটু শরীরটা তো পরপর হয়তো গান গাইতে পারতেন না, মানে ওইটার জন্যই আমার বসাটা আর কি, যে উনি গাইতে গাইতে একটু বিশ্রাম নেবেন, সেই সময় আমি কিছু বলবো। এবারে কি বলবো, ওনার ওই লেভেলের গানের পরে কি কথা বলতে পারি, সেটাকেও তো ওই মানের হতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে একটা মানে ছোটোবেলা থেকে জানা বিদ্যে আছে, গঙ্গা জলে গঙ্গা পুজো, ওই যেতে আসতে ওনার কাছ থেকেই ওনার জীবনের যে সমস্ত গল্পটা শুনতাম, সেগুলো থেকেই এখান থেকে একটু নিয়ে, ওখান থেকে একটু নিয়ে, এখানকার গল্প ওখানে, ওখানকার গল্প সেখানে, এইভাবে বলতাম। তো এরকম নানা রকম গল্প করতে করতেই চলে যেত। আর উনি যখন বলতেন যে এবারে সত্যিনাথ একটু কথা বলবে, ওর কথা শুনতে আমার খুব ভালো লাগে, এত সুন্দর বলে, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, না তুমি বলো। মানে এটা আরও উনি বললেন আমার ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, এবার তুমি বলো। আর কী বলবো তখন, তো এরকম ওই বললাম যে এখানকার গল্প ওখানে, ওখানকার গল্প সেখানে করতাম। একবার ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কি ঈশ্বরের কাছ থেকে। উনি কিন্তু ওনার মতো শিল্পী জীবনে এত সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, যশ সব পেয়েছেন, উনি অকপটে বললেন ইট ইজ মাই ওয়াইফ। সাংবাদিক বলছে কী বলছেন স্যার, আপনার জীবনে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ আপনার স্ত্রী? বলছেন যে ইয়েস, হ্যাড শি নট বিন দেয়ার মান্না দে উড নেভার হ্যাভ বিন মান্না দে। আমি সামনে বসেছিলাম বলে এটা, মানে এই উনি বসে, সাংবাদিক এখানে বসে, এদিকে আমি বসে, সেটা একটা অনুষ্ঠানে ওনার প্রসঙ্গ বলতে বলতে এটা ঘটেছিল বাংলাদেশে। এক বাংলাদেশের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছিলেন ঢাকায়, এবং সে দিনটাও ছিল সিগনিফিকেন্ট, 21শে ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায়, এই বিকালের দিকে। তো উনি বলার পরে ওর পিঠে এরম প্যাচ করে বললেন যে ইয়েস, এভরি ওয়ার্ড দ্যাট ইজ সেড ইজ ট্রু। আমার জীবনের ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার। তখন মহাজাতীয় সদনের সামনে বৌদি প্রথম রয়ে বসে আছেন এবং দেখছি চশমাটা খুলে আঁচলের খুব দিয়ে চোখ মুছছেন, অবভিয়াস। আমার ওই দৃশ্যটা দেখে মনে হলো, আমি যে দাদা, আমি তো আপনাকে কোনো কোনো গানের জন্য রিকোয়েস্ট করি না, মানে মাইকেই বলছি, তো এই মুহূর্তে আপনার একটা গানের কথা মনে পড়ছে, আপনি ওই গানটা যদি করেন এই সিচুয়েশনে একদম বেফিটিং। বলছি কোনটা কোনটা বলো? যে আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম। বলছি হ্যাঁ, এটা একদম ঠিক, কিন্তু কথা তো মনে নেই। আপনি শুরু করুন, আমি আছি।
চলবে? আমি হ্যাঁ চলবে। সঙ্গে একটা পেন ছিল, একজন একটা কাগজ চাইলাম। উনি যখন মুখরাটা গাইছেন আমি তখন অন্তরাটা লিখছি। এপারে দু ফোঁটা চোখের জল, ওপারে অথই সাগর অতল, তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি নিলাম। ততক্ষণে মুখরা শেষ, এইটুকু উনি ঘুরেছেন, কাগজটা বাড়িয়ে দিয়েছি। উনি একগাল হেসে ওইটা আবার হারমোনিয়ামে রেখে আবার করতে আরম্ভ করলেন। ওটা যখন গাইছেন তখন আমি সঞ্চারই লিখছি। মানে হলে যে একটা কি হচ্ছে না, মনে হচ্ছে একটা গান যেন এই মুহূর্তে ম্যানুফ্যাকচার করা হচ্ছে আর টুক টুক করে যাচ্ছে। পরিবেশন করা আমার হচ্ছে। কেন মনে হয় যে মান্না দে অজস্র অনুষ্ঠান করেছেন, কিন্তু এইরকমভাবে পাশে বসে কেউ এর গানের কথা লিখছে, উনি হাতে পাচ্ছেন টুকরো কাগজ এবং সঙ্গে সঙ্গে গাইছেন। না সেটাও ঠিক যে এরকম আপনার সত্যি মনে হয়। ছিল হ্যাঁ, গানটা, হ্যাঁ, সেটা সেই ছিল বলেই আমি কনফিডেন্টলি বলতে পেরেছি যে আপনি শুরু করুন, আমি আছি। ঠিক। তো এটা তো আমার কাছে মনে হয় এটা খুবই আমার কাছে একটা কি বলবো, চিরদিন মনে রাখার মতো স্মৃতি। যে কি স্পর্ধা! যে আর একটা খুব ভাল লাগতো আমার, যেটা হচ্ছে যে ওনার ব্যাপার ছিল চোখ বুজে গানটা ধরে নিতেন। এবার ইন্টারলিউড যখন বাজছে, মানে অন্তরায় যাওয়ার আগে তখন উনি সামনের খাতাটা খুলে পাতা উল্টে 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 গানটা বার করতেন এবং তারপর সামনে রয়েছে, হয়তো দেখলেন না কিন্তু একটা সামনে লেখাটা আছে। তো এটা কয়েকটা প্রোগ্রামে দেখার পরে উনি যখন চোখ বুজে গানটা শুরু করেছেন, আপনি আমি সেটা রেডি করে দিতেন। পাতাটা খুলে দিয়েছি। এবার উনি যেই বেবিদা পাশে রয়েছেন, পিয়ানো করিয়েন বা যেই ধরেছেন, উনি খাতাটা আমি তো ওরা দেখছেন, আরে ওই গানটাই খোলা। হঠাৎ ঘুরে বললেন, ডিড ইউ ডু ইট? উনি মানে মজায় থাকলে খুব ইংরেজি বলতেন, ডিড ইউ ডু ইট? হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এটাও বলছি কি প্রাপ্তি, মানে মান্নাদের গানের খাতা ধরতে পেরেছি। একবার একটা গান খুঁজে পাচ্ছিলেন না, আমি হাত বের হয়ে গেছি, না 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 স্টপ ইট, মানে রেগে গেলে আরও কোনো রকম এত পারফেকশনিস্ট, কোনো ত্রুটি বিচ্যুতি একদম টলারেট করতেন না। সামান্য একটু এদিক ওদিক হয়েছে, রেগে গেলে তখন কিন্তু স্টেজের ওপরেই একদম রাগ ঝাল দেখে। কেউ একটু তবলায় বেশি বেলোয়ারি করতে গেছে, এই আস্তে আস্তে, এখানে লোকে আমার গান শুনতে এসছে, অত রেলা তবলায় দেখিও না, আস্তে বাজাও। এটা মানে ওনাদের কি বলবো, মানে বলে শেষ করা যাবে না। একদম একদম। আমারও সৌভাগ্য হয়েছিল ওনার লাইভ শো শোনার ভুবনেশ্বরে। তখন আমরা ভুবনেশ্বর, ইনফ্যাক্ট আপনিও গিয়েছিলেন ওখানে বাঙালি সোসাইটির একটি অনুষ্ঠান করতে। তখন তো সেভাবে পরিচয়ও ছিল না। আপনার প্রথম কোন সিনেমায় আপনি অভিনয় করেছিলেন বা এলেন কিভাবে সিনেমার জগতে? সিনেমায় আসাটা সেটা খুব মজার। অ্যাকচুয়ালি আমরা একটা নাটক করতাম তখন, আন্তিগোনে বলে। আন্তিগোনের নাটকটা আমার জীবনের একটা খুব ল্যান্ডমার্ক নাটক। কেন, এটা হচ্ছে সোফোক্লিসের আন্তিগোনে, যেটা আমরা অয়ডিপাউস দেখেছি। অয়ডিপাউসের কন্যা আন্তিগোনে। আন্তিগোনে নান্দিকার করেছিল এবং ক্রেয়ন করতেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো ম্যাক্সমোয়ার ভবন থেকে ঠিক হলো সোফোক্লিসের আন্তিগোনে করা হবে। অনুবাদ করেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত, খুব কাব্যিক অনুবাদ। অলোক রঞ্জন দাস ভাষা মানে বুঝতেই পারছেন। এবং সেটা ডিরেকশন করতে আসবেন স্টুটগার্ট স্টেট থিয়েটারের একজন জার্মান ডিরেক্টর। তো সেইটাতে আমি অনেক, প্রায় 300-400 জন অডিশন দিয়েছিল, তার থেকে সিলেকশন হয়ে সুযোগ পেলাম। এবং সেইটা দেখতে মাঝে মাঝে বিশিষ্ট লোকদের আমন্ত্রণ করে আনা হতো। আর এটা অভিনয়টা হতো আমাদের ক্যাথিড্রাল চার্চের মাঠে। এখন যেখানে বিয়েবাড়ি ফেব্রুয়ারিতে ভাড়া দেয়, তখন ওইখানে বিশাল প্যান্ডেল করা হয়েছিল। মোটামুটি যদি রবীন্দ্র সদনের আঙ্গিকে ভাবি, মোটামুটি 10টা রবীন্দ্র সদন, মানে মঞ্চটা ওইরকম 10টা সাজালে যা হয়, সেই জায়গা অতটা বড় মাঠের মধ্যে সেই গর্ত টর্ত খুঁড়ে পাহাড় করে নালা বানিয়ে বিচিত্র, মানে একদম পুরো একটা গ্রিক এরিনা যেন তৈরি করা হয়েছে। তো সেটাতে ঘটনাচক্রে ঈশ্বরের আশীর্বাদ আমি ক্রেয়নের রোলটা করতাম। এবার পূর্ণেন্দু পত্রিকে দেখতে আসতে বলেছিলাম, উনি এসে দেখে তো খুব ইমপ্রেস করে টোরে বলেন যে আচ্ছা আমার একটা ইয়ে আছে। উনি তখন মালঞ্চ করছেন সিনেমাটা, তাতে আমার একটা ক্রাউড সিন আছে, শ্রদ্ধানন্দ পার্কে একটা স্ট্যাম্পেড হবে। তো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা একসঙ্গে এতগুলো ছেলে মেয়ে আছো, আমাকে একটু তোমরা হেল্প করবে। ওই স্ট্যাম্পেডের ক্রাউডটাও কিন্তু একটু অ্যাক্টার চাই, মানে অ্যাক্টিং না থাকলে ওই স্পিরিটটা ধরতে পারবে না। তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ, আরে আপনি করছেন। তখন মালঞ্চ করার জন্যে উনি মানে পাবলিকের থেকে 10 টাকা 5 টাকা করে অনুদান চাইছেন। অনেকে আছে ক্লাব থেকে বা ব্যক্তিগতভাবে এরকমভাবে ব্যবস্থা করে দিচ্ছে। আমরা ভাবলাম আমাদের তো তখন ছোটো বয়সে অত টাকা নেই, কিন্তু আমরা ওনাকে এইভাবে সাহায্য করতে পারি। তাইতে উনি মানে আমাদের থেকে কয়েকজনকে সিলেক্ট করলেন যারা একটু ফোর ফ্রন্টে থাকবে। ওইখানে মানে একটা স্ট্যাম্পেড হয়েছে, একটা লোক ছিটকে পড়ে গেছে, চশমাটা খুলে পড়েছে, হাত বাড়িয়ে চশমাটা নিতে যাচ্ছে, একটা লোক মারিয়ে চশমাটার উপর পা দিল, কাঁচটা ভেঙে গুঁড়িয়ে গেল, আর মাথায় লেগেছে একটু, হাতে রক্ত লাগা।
টেকনিশিয়ান স্টুডিওর মাটিতে। আমার উনি বলেন যে সুলতান এরকম একটা সিচুয়েশনে এইটা তুমি করো। আমি তো মানে হাতের চাঁদ, পূর্ণেন্দুপট্টির ছবি, তারপরে ওই রকম একটা খুব মানে সিগনিফিকেন্ট সিচুয়েশন। অ্যাকচুয়ালি শ্রদ্ধানন্দ পার্কের ওই যে স্ট্যাম্পেডের ঘটনাটা, সেইটার এন্ড হচ্ছে ওইটা দিয়ে, আচ্ছা। মানে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া হুম, নয়। হুম, তো ওই আন্তিগণের সূত্রেই পূর্ণেন্দুদার সঙ্গেও আলাপ এবং এইটায় সুযোগ পাওয়া এবং ওরকম একটা মানে সেই অর্থে বলতে গেলে বড় পর্দায় ওটাই প্রথম মুখ দেখানো সোজা। আচ্ছা। তারপরে তো আপনি প্রচুর কাজ করেছেন, কিন্তু ওই প্রথম যেটা আপনি আমাদের বললেন, আমার দর্শক বন্ধুদের শোনালেন, সেটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগলো। এবং আপনি তো যখন এই নাটকটা হয় তখন তো আপনি চাকরি করতেন। হ্যাঁ, তখন আপনার অ্যাংলো ইন্ডিয়ান বসও আপনাকে বেশ কাজ টাজ ছুটি দিত এবং তিনি হ্যাঁ, সমাজদার ও ছিলেন। আসলে ওর নাম ডন ম্যানুয়েল। ও নিজে ছিল ওয়েস্টার্ন মিউজিকের একেবারে মানে ভক্ত এবং ভীষণ কালচার করতো। আচ্ছা। রেডিওতে প্রোগ্রাম হুম, প্রেজেন্টও করতো। ডন ম্যানুয়েল সেই সময় তখন একটা নাম রেডিওতে। তো ও বলতো ঠিক আছে, ও আমি ম্যানেজ করে নেবো। ও নিজে কবিতা লিখতো ইংরেজিতে এবং এই মিউজিক্যাল একটা পার্সোনালিটি ছিল। তো সেই জন্য বুঝতো ব্যাপারটা। তো খুবই, খুবই হেল্প করেছিল। আপনি তো প্রচুর কিছু লেখা লিখেছেন, সেগুলো কি কোনো বই আকারে বেরিয়েছে? না, সেই বেশিরভাগ লেখা হারিয়ে গেছে। এটা একটা খুব ট্র্যাজেডি জীবনের। আমার মাঝে মাঝেই মনে হতো অনেক গল্প থেকে নিয়ে নাট্যরূপ করা বা অন্যান্য আরও কিছু যে লেখাগুলো লিখেছি সেগুলো ঘটনাচক্রে মানে আমার কাছে ছিল না। তারপর যখন আমি খোঁজ করতে গেলাম শুনলাম সেগুলো আর নেই। সে সমস্ত হারিয়ে গেছে এবং সেটা অন্তত কয়েকটা ভলিউম হয়ে যেতে পারতো আর কি। ফলে আমি একটা না লেখার ব্যাপারে কিরকম নিষ্প্রিয়তা, হয়তো লেখাটা আমার জন্য নয়। এই যেমন বলছি যে কণ্ঠটা ঈশ্বর দিয়েছেন ভালো কিছু করার জন্য, হয়তো তাহলে কি লেখাটা আমার কাপ অফ টি নয়, যে ওটা নিয়ে কিন্তু ছাপলে টাপলে বেশ কয়েকটা বই হয়ে যেতে পারতো। জানি না, এখনও লিখি মাঝে মধ্যে টুকটাক কিছু মানে করতে ইচ্ছে করলে বা মনে হলে, কিন্তু অসংখ্য লেখা, সেটা অন্তত কত বলবো 20-22 বছর ধরে লেখা, সেগুলো টোটালটা হারিয়ে গেছে। এটা সত্যি মানে আমাদের কাছে ভীষণ একটা দুঃখজনক হ্যাঁ। ঘটনা। তাহলে আমরা আরো কিছু আমরা অন্যভাবে আপনাকে পেতাম। আমাদের সময় একেবারে শেষ। একটু দর্শক বন্ধু মানে যারা নতুন কাজ করতে আসছে তাদের জন্য যদি কিছু বলেন। দেখুন, আন্তরিকভাবে নিষ্ঠা সহকারে কোনো কাজ করলে কিন্তু তার দাম চিরকাল আছে। এই সময়টা একটা এমন হয়েছে যে চটজলদি নাম করে ফেলা, যে কোনোভাবে গিয়ে একটা স্টেজে উঠে পড়া এবং সেইভাবে নিজেকে প্রস্তুত না করে, আমি খুব খারাপ কথা দেখে বলছি এটা অভিজ্ঞতা থেকে, পকেটে পয়সা থাকলে লোকে ধরাকে সরা আগেও দেখতো, এখনও দেখে। সুবিধাটা এইটা হয়েছে যে বিনোদনের জগতে পা রাখতে গেলে অনেক সমীহ করে, অনেক শিখে টিকে তারপর লোকে মানে আসার কথা ভাবতো। কিন্তু এখন এটা এনিবডিজ কাপ অফ টি। ইচ্ছে হলেও আমার পকেটে পয়সা আছে, আমি নিজেই একটা হল বুক করবো, আমি নিজেই কিছু লোককে কার্ড ছাপিয়ে নেমন্তন্ন করে আনবো, আমিই মঞ্চে উঠে আমার যা ইচ্ছে তাই করব। এই যা ইচ্ছে তাইটা যেন না হয়। যদি সবাই আরও, আমাদের অভিনয়ের ক্ষেত্রে মুশকিলটা কি, গান কিন্তু না শিখে আপনি গাইতে পারবেন না। কিশোর কুমার মানে পুরো 3-4টে শতাব্দীতে একটা হয়। নাচও আপনি ভালো করে না শিখলে আপনার মুদ্রা ঠিক হবে না, স্টেপিং ভুল হবে, বারবার ভুল করবেন, বাদ দিয়ে দেবে আপনাকে। কিন্তু এই অভিনয়, আবৃত্তি, এগুলো করার জন্য যেহেতু কোনো স্বরলিপি নেই, আর যেমন খুশি করার একটা লিবার্টি আছে, সেইটার ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে অনেকেই মনে করেন আমি যা খুশি তাই করলেই করতে পারি। সেইটা যেন না হয়। যদি সত্যি এখনও বলবো সিনসিয়ারিটির দাম ছিল, আছে, থাকবে, হয়তো একটু সময় লাগবে, সেই সময়টুকু দেবেন, আখেরে লাভবান কিন্তু আপনিই হবেন। যে প্রশ্নগুলো এখন একটু রাখবো দাদার সামনে, সেটা হচ্ছে প্রিয় শ্রুতি নাটক কোনটি? এটা বলা খুব কঠিন। প্রিয় শ্রুতি নাটক কোনটি? প্রিয় নারী? আচ্ছা, প্রিয় গান? আমার গানের স্বরলিপি লেখা হবে। প্রিয় খাবার? আইসক্রিম। এটা কিন্তু দর্শক বন্ধু আপনারা নোট করুন, কারণ আমরা বলি যে আমরা যারা কণ্ঠ নিয়ে কাজ করি তারা আইসক্রিমটা খাবো না, এরকম একটা ধারণা থাকে। আমি আইসক্রিম চান্স পেলেই খাই, প্রচুর পরিমাণে খাই। প্রিয় সাহিত্যিক? প্রিয় সাহিত্যিক মানে রবীন্দ্রনাথকে ধরলে ওইখানেই থেমে যেতে হয়। তবে এখন যারা লিখছেন তাদেরও অনেকের লেখা আমার খুবই ভালো লাগে। আমি কারুর নাম আলাদা করে করতে চাই না। এই সময়ের যারা সাহিত্যিক তাদের মধ্যেও কিন্তু আমরা একেবারে অত্যন্ত উজ্জ্বল কিছু লেখনী পেয়েছি এবং তারা প্রত্যেকেই। প্রিয় চলচ্চিত্র আমি এক কথায় বলতে পারি, আমার কাছে গোপী গাইন বাঘাবাই। ওটা অনেকেরই প্রিয়। আর প্রিয় শহর? কলকাতা।
কলকাতা আমাদের সকলের প্রিয় শহর, কলকাতা যেটা আপনারও প্রিয় শহর। কলকাতা না থাকলে আমি হতে আর পারতাম না। প্রিয় অবসর কি আপনার? প্রিয় অবসর একটু গুনগুন করে গান গাওয়া, একটু ছবি আঁকা, একটু বই পড়া, এইসব মিলিয়ে। তাহলে আমরা একটু গুনগুন করে গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করি। আচ্ছা, একটা সুবীর সেনের গান আছে, সেই গানটা খুব সিগনিফিক্যান্ট মনে হয় যে কোনো শিল্পীর জন্যে। তোমরা আমার গান শুনে আজ দিচ্ছ মালা, হয়তো এমন দিন আসবে গো, যখন এই সভারই একটি কোণে অন্ধকারে একটু দূরে আমায় দেখে কেউ বা বলবে হেঁকে, কে আবার ডাকলো কে, সেখানে থাকবে যারা বলবে সরে দাঁড়া, আমায় কণ্ঠ ছাড়া কি আর ভালো বাসবে গো, এমন দিন আসবে গো, তোমরা আমার গান শুনে আজ দিচ্ছ মালা। অসাধারণভাবে আজকের এই অনুষ্ঠানটা শেষ হলো, কিন্তু ওই শেষ হইয়াও হইল না শেষ টাইপের। আমরা আরেকবার কোনো একদিন আবারও সতীনাথদার সাথে বসবো, আরও অনেক অনেক গল্প শুনবো, ওনার ঝুলি থেকে মণিমুক্ত একটু একটু করে আমাদের তুলে দেবে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমাদের জোডিয়াক টিভির পক্ষ থেকে এটা একটু দাদার হাতে তুলে দিতে চাই, এবং এইভাবেই যেন উনি আমাদের জোডিয়াক টিভির পাশে থাকেন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। আপনারা দেখছেন জোডিয়াক টিভির বিশেষ আড্ডা।